we will discuss গত ক্লাসে আমরা কি নিয়ে কথা বলেছিলাম। আর গত ক্লাসের ক্লাস রেকর্ডটা আমি দিতে পারিনি, একটু সমস্যা ছিল যে এখানে ক্লাস শেষে কেটে গিয়েছিল, অর্থাৎ জয়েনিংটা আমার ঠিক মতো হয়নি, এই জন্য গত ক্লাসের রেকর্ডটা আমি ভালোভাবে দিতে পারিনি। আই এম রিয়েলি সরি ফর দিস। আজকে আর ওই সমস্যাটা হবে না। তো আহ, দেখেন আজকে আমরা আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিভাবে আমরা একটা গল্প তৈরি করতে পারি, কিভাবে একটা বাক্যকে বড় করতে পারি, আমরা সেই বিষয়টা একটু দেখব। যে কিভাবে আমরা কিছু ভার্ব ব্যবহার করে একটা গল্প তৈরি করতে পারি, কিভাবে আমরা আহ একটা স্টোরি তৈরি করতে পারি, একটা রিপোর্ট তৈরি করতে পারি, সেই জায়গাটা আমরা একটু দেখব। যেহেতু আমরা গ্রামার শিখছি, পাশাপাশি আমরা স্পোকেন করছি, তো এটা আমাদের জন্য খুবই ভালো হবে। একটু সবাই খেয়াল করবেন, এখানে কিছু ভার্বের সংযোজন করেছি আমি। মেক a স্টোরি অফ ইউজিং রাইট ফর্মস অফ ভার্ব, অর্থাৎ ভার্বের ফর্ম ব্যবহার করে আমাদের এই গল্পটা তৈরি করতে হবে। কিভাবে? এখানে আমি কয়েকটা ভার্ব লিখেছি। বিই এ আর, বেয়ার শব্দের অর্থ হচ্ছে বহন করা, উচ্চারণ হবে বেয়ার। এর তিনটা ফর্ম লিখেছি, বেয়ার, বোর, বর্ন। দেখেন এর প্রত্যেকটা শব্দ আমাদের কাজে লাগবে, একটু দেখে রাখি আমরা। বিই এ টি, এটা উচ্চারণ হবে বেট, বেট মানে পরাজিত করা। বেট, বিটেন। বিকাম শব্দের অর্থ হওয়া, বিকাম, বিকেম, বিকাম। বিফল শব্দের অর্থ ঘটা, বিফল, বিফেল, বিফলেন। বিগিন শব্দের অর্থ শুরু করা, বিগিন, বিজ্ঞান, বিগান। বিহোল্ড অর্থ তাকানো, বিহেল্ড, বিহেল্ড। বেন্ড শব্দের অর্থ বাঁকানো, বেন্ট, বেন্ড। একটু খেয়াল করবেন, এখানে আমি লিখেছি বিই এন ডি, বেন্ড। আবার এখানে লিখেছি বিই এন টি, পার্থক্যটা একটু বুঝবেন সবাই। অর্থাৎ এক জায়গাতে লিখেছি বেন্ড, আবার আরেকটাতে লিখেছি বিই এন ডি। একটা হচ্ছে বেন্ড, আরেকটা হচ্ছে বেন্ট। ভালো করে দেখুন। এবার আমরা দেখব জার্নি অফ ডিটারমিনেশন, সংকল্পের একটা গল্প, সংকল্পের একটা জার্নি। এটা কিন্তু আমরা একটু দেখবো যে কিভাবে উপরের এই শব্দগুলো ব্যবহার করে আমরা বাক্য তৈরি করব। উপরের এই শব্দগুলো ব্যবহার করে কিভাবে আমরা একটা গল্প তৈরি করব, কিভাবে আমরা আমাদের মনের মতো করে বাক্যগুলো একটা জায়গায় সাজাবো। অনস আপন এ টাইম, কোনো এক সময় বা একদা, ইয়াং বয় নেমড আরিফ লিভড ইন এ স্মল ভিলেজ। একদা কোনো এক সময় কোনো এক গ্রামে আরিফ নামের একটা ছেলে লোক বাস করত। হি হ্যাড এ ড্রিম টু ক্লাইম দ্য অনেস্ট হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য রিজিয়ন। তার এলাকায়, তার দেশে যে হাইয়েস্ট মাউন্টেন, সর্বোচ্চ যে পাহাড় চূড়াগুলো ছিল, এটাতে ওঠার জন্য তার একটা মন তৈরি হলো। ইট ওয়াজ নট জাস্ট অ্যান অর্ডিনারি গোল, এটা যেন তেন একটা উদ্দেশ্য ছিল না। ইট ওয়াজ এ চ্যালেঞ্জ দ্যাট হি ওয়ান্টেড টু বিয়ার। এই দেখেন, এই বিয়ার শব্দটার অর্থ হচ্ছে বহন করা। কি হবে এখানে? বলা হচ্ছে যে ইট ওয়াজ আ চ্যালেঞ্জ দ্যাট হি ওয়ান্টেড টু বিয়ার অন হিজ শোল্ডার টু প্রুভ হিজ স্ট্রেংথ অ্যান্ড ডিটারমিনেশন। সে, ইট ওয়াজ এ চ্যালেঞ্জ, এটা একটা চ্যালেঞ্জ ছিল। এটা তার জন্য একটা চ্যালেঞ্জ শব্দের এখানে কি বলা যায়, তার জন্য এক প্রকার একটা ঝুঁকি ছিল, মানে একটা দুঃসাহস ছিল। দ্যাট হি ওয়ান্টেড, যেটা সে চেয়েছিল, টু বিয়ার বহন করতে, অন হিজ শোল্ডার তার কাঁধে, টু প্রুভ হিজ স্ট্রেংথ অ্যান্ড ডিটারমিনেশন। স্ট্রেংথ অ্যান্ড ডিটারমিনেশন, অর্থাৎ সে দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ হলো, এই যে বহন করলো, এই চিন্তাটা সে মাথায় বহন করলো, সে পাহাড়ে উঠবে। দেখেন প্রথমে আমি বিয়ার শব্দটা বহন করেছি, বেয়ার শব্দের অর্থ বহন করা। টু প্রিভ, হি নিউ দা জার্নি উড বি দো, বাট হি ওয়াজ ডিটারমাইন্ড। আচ্ছা, এটা যদিও কঠিন ছিল, কিন্তু সে ছিল খুব দৃঢ় প্রতিজ্ঞ, ডিটারমাইন্ড। অন ডে, একদিন, আরিফ বিগান হিজ জার্নি, একদিন আরিফ কিন্তু তার যাত্রাটা শুরু করলো। আরিফ কি করলো? সে পাহাড়ে ওঠার যাত্রা শুরু করলো। অ্যাজ হি ক্লাইম্বড হাইয়ার, একটা পাহাড় এসে উঠলো অনেক দূর। দি কোল্ড উইন্ড বেট এগেনিস্ট হিজ ফেস। এই দেখেন বিই এ টি, বেট, পরাজিত করা। বেট শব্দের অর্থ কি? পরাজিত করা। দেখবেন এই বিষয়গুলো কিন্তু একটু কঠিন মনে হতে পারে, ভালোভাবে দেখেন খুব সহজ মনে হবে। কি বলছে? দ্য কোল্ড উইন্ড বেট এগেনিস্ট হিজ ফেস, তার মুখে এই ঠান্ডা হাওয়া, হিমালয় পাহাড়ের উপরে কিন্তু বরফ জমা থাকে, জমাকৃত বরফ। এবং এই পাহাড়ের উপরে যত উঠবেন তত কিন্তু অক্সিজেন কমতে থাকবে, এবং এখানে বরফের একটা ঠান্ডা ঝাপটা এসে মুখে লাগে। তাই বলা হচ্ছে দ্য কোল্ড উইন্ড এগেনিস্ট হিজ ফেস ট্রাইং টু ডিসকারেজ হিম। এই ঠান্ডা বাতাস তার মুখে এসে কিন্তু তাকে প্রতিহত করার চেষ্টা করছে। বাট হি রিফিউজড টু বি বিটেন বাই দ্য রাশ কন্ডিশন। এই যে বিটেন, বাট হি রিফিউজ টু বিটেন, এই দেখেন বিট, বেট, বিটেন। এই বিটেন অর্থ হচ্ছে পরাজয় বরণ করতে চাইলো না,
বাই দ্য রাশ কন্ডিশন, এই খারাপ আবহাওয়ার ভিতরে, পরিবেশের ভিতরে, অবস্থার ভিতরে, হিজ স্পিরিট অনলি গ্রিউ স্ট্রঙ্গার, যতই দুর্বিষহ পরিবেশ আসছে সে কিন্তু ততই তার মনোবলটা আরো শক্ত করে ধরছে। As the sun set, darkness befell the mountain, making it hard for Arif to see the path. He beheld the stars above which seemed to guide him through the night. He knew that every step he took would bring him closer to dream. বলছে যতই পরিবেশ খারাপ হোক তাকে উপরে উঠতেই হবে। ডার্কনেস বিফল, এই দেখেন ব্লক লেটার একটা শব্দ লিখেছি, বিফল। বিফল শব্দের অর্থ কি আছে আমরা একটু দেখব। বিফল অর্থাৎ যখন সে উপরের দিকে, অ্যাজ দ্য সানসেট, সূর্য অস্ত গেল, ডার্কনেস অন্ধকার, বিফল দ্য মাউন্টেইন, ঢেকে ফেললো একেবারে। এখানে কি হলো দেখেন, বিফল শব্দের অর্থ এই যে ঘটা, অন্ধকার ঘটে গেল। অন্ধকার কি হলো, চারিদিকে অন্ধকারে আচ্ছাদিত হয়ে গেল। মেকিং ইট হার্ড ফর আরিফ টু সি দ্য পথ, সে পথ দেখতে পেল না। হি বিহোল্ড, এই দেখেন দ্য স্টার্স অ্যাভব, এই বিহোল্ড শব্দের অর্থ তাকানো। দেখছেন আমার এই যে একটা আর্টিকেল লিখতেছি, এর ভিতরে, এই আর্টিকেলের ভিতরেই কিন্তু আমার প্রত্যেকটা ভার্বের ব্যবহার। ডার্কনেস বিফল দ্য মাউন্টেইন, এইটার অর্থ কি বলেন তো? ডার্কনেস বিফল দ্য মাউন্টেইন, অন্ধকার পাহাড়টিকে গ্রাস করে ফেললো। মেকিং ইট হার্ড ফর আরিফ টু সি দ্য প্যাথ। হি বিহোল্ড দ্য স্টার্স অ্যাবভ which seems to guide him through the night. He knew that every step he took would be bring so closer to him, to the dream. অর্থাৎ বলছে যে সে যত এক এক পা করে, এক একটা স্টেপ সে উপরের দিকে উঠবে, তার কিন্তু পাহাড় জয়ের স্বপ্নটা ততই নিকটে আসবে। দ্য নেক্সট মর্নিং, ওই দিন কিন্তু রাত পোহানোর পরে সকাল হলো। আরিফ রিচড আই স্টেপ path that was impossible to climb straight. He decided to bend, এই যে bend শব্দ, his strategy, and crawl on his fourth to mountain his blames. এই দেখেন এখানে কি রয়েছে, বেন্ড। বেন্ড শব্দের অর্থ কি, বাঁকানো। অর্থাৎ কোথায় ছিলাম জানো, আচ্ছা, দ্য নেক্সট মর্নিং, এখানে আরিফ রিচড দ্য স্টেপ path of impossible to climb straight. He decided to bend his strategy as cruel and also forced to maintain his balance. সে কিন্তু তার ব্যালেন্সের সঙ্গে তার চিন্তা চেতনা একটু বাঁকাতে শুরু করলো। হিজ হ্যান্ডস অ্যান্ড ফিট অ্যাস্ট, তার হাত এবং পা অসর, অবশ হয়ে আসছিল। বাট হি কেপ্ট মুভিং ফরওয়ার্ড, তারপরও কিন্তু সে নিজেকে নাড়াচাড়া করতে লাগলো, কারণ ওই বরফের ভিতরে যদি জমে যায় তাহলে কিন্তু সে পরাজিত হবে। দেখেন শেষের লাইনে রয়েছে, ফ্রম দ্যাট ডে, এই দিন থেকে আরিফ ওয়াজ নো লঙ্গার জাস্ট এ বয় উইথ ড্রিমস। আরিফ কিন্তু শুধু একটা স্বপ্নের বালক থাকলো না, কি করলো, হি হ্যাড বিকাম অ্যান ইন্সপিরেশন ফর এভরিওয়ান ইন হিজ ভিলেজ। হিজ স্টোরি, আচ্ছা আমি তো শুধু পড়িয়ে যাচ্ছে, আপনারা কি শুনতে পারছেন? আজকে আমার এখানে বিদ্যুৎ নাই, আমি কিন্তু আমার মোবাইল হটস্পট দিয়ে ক্লাস নিচ্ছি, শুনতে পারছেন সবাই? আচ্ছা, থ্যাংক ইউ। তো দেখেন সুন্দর একটা স্টোরি, কিন্তু প্রথমবার একটু কঠিন মনে হইতে পারে, আপনারা পরবর্তীতে যখন পড়বেন তখন এটা আরো ইজি মনে হবে, যে কিভাবে এই ভার্ব গুলো ব্যবহার করে একটা গল্প লেখা যায়। একটা গল্প আমি আপনাদের নির্দিষ্ট কিছু ভার্ব দিয়ে দিব, ওইটা হোমওয়ার্ক থাকবে, ওই ভার্ব গুলো ব্যবহার করে একটা গল্প কিন্তু আমাদেরকে লিখতে হবে। এই গল্পটা কেমন হবে, গল্পটা হবে এই ভার্বের ভিতরে থেকে। ফ্রম দ্যাট ডে, ওই দিন থেকে আরিফ ওয়াজ নো লঙ্গার জাস্ট আ বয় উইথ ড্রিমস। He had become an inspiration for everyone in his village. His story was told to encourage others face to challenge and never give up, no matter how hard the journey might be. এখানে দেখেন he had become, এই যে সে হইয়া আছে, he had become হয়েছিল, পাস্ট পারফেক্ট টেন্স। এন্ড ইনস্পিরেশন, কি হয়েছিল ওই আরিফ ছেলেটা, এলাকার সকলের অনুপ্রেরণা। ফর এভরিওয়ান ইন হিজ ভিলেজ, তার গ্রামের প্রত্যেকের কাছে অনুপ্রেরণা হয়েছিল। এখানে দেখেন বিয়ার, আরিফ হ্যাড টু বিয়ার হিজ ওয়েট অফ দ্য চ্যালেঞ্জ অন হিজ শোল্ডার। এই দেখেন বিকাম, সপ্তম নাম্বারের এই বাক্যটা একটু দেখেন, 7 নাম্বার, বিকাম দিয়ে বাক্য রচনা করেছে গল্পের ভিতরে। এই যে বিকাম দিয়ে, আরিফ হ্যাড বিকাম, আরিফ হয়েছিল অ্যাজ অ্যান ইনস্পিরেশন ফর আদার্স, অন্যদের কাছে একটা অনুপ্রেরণার নাম হয়েছিল। এখানে আরো একটা গল্প দেখেন, ব্রেভ দিয়ে বিচ্ছিন্ন করা, এই গল্পটা আপনারা একটু পড়বেন, এখানে অনেকগুলো গল্প দিয়েছি, এখানে কিছু ভার্ব ফর্ম আমি দিয়েছি, এই জায়গাটাতে আমি কিছু ভার্ব ফর্ম ব্যবহার করেছি। এই ভার্ব ফর্মটা ব্যবহার করে আপনাদের কিন্তু এইগুলো লিখতে হবে। কোন জায়গাটা,
একটু চলে গেল, জাস্ট ওয়েট এ মিনিট। সরি ফর দিস। এই যে, অর্থাৎ এখানে কিছু ভার্ব রয়েছে। দেখেন এই যে, ব্রেস, বেস্ট, বেস্ট স্পিক, বেট, বিড নিলাম ধরা বা বাজি ধরা, বিন্ড বাধা, বাইন্ড যেটাকে বলে, বাইট কামড়ানো, ব্লিড রক্তপাত করা, রক্তপাত হওয়া, ব্লো প্রবাহিত হওয়া, ব্রেক ভেঙে ফেলা, ব্রিড জন্ম দেওয়া, ব্রিং শব্দের অর্থ আনা। ব্রিং শব্দের অর্থ কি আছে? আনা। এই যে কয়েকটা ভার্ব এখানে, এই ভার্ব গুলো এখানে একটা গল্প রয়েছে। In a small village there lived a man named Rahman who was known for his courage and determination. এই গল্পটা আপনারা পড়ে ফেলবেন। গল্প পড়ার পরে এই যে ভার্ব গুলো আছে না, ব্রেভ, ব্রিস, বেস্ট, এই শব্দগুলো দিয়ে কোন কোন বাক্য করা হয়েছে নিচে আপনাদের সুবিধার্থে সেটাও কিন্তু এখানে দিয়েছি। পরে আরো একটা গল্প রয়েছে, ব্রডকাস্ট অর্থ সম্প্রচার করা, বাই শব্দের অর্থ কেনা, ক্যান শব্দের অর্থ পারা, ক্যাচ শব্দের অর্থ নিক্ষেপ করা। এই যে কিছু ভার্ব দেওয়া আছে, এই ভার্ব দিয়ে কিন্তু এই গল্পের ভিতরে এই ভার্ব গুলো ব্যবহার করা হয়েছে। এইগুলো আপনারা একটু পড়ে ফেলবেন। আচ্ছা, এখন আমি আসি, আমরা এইগুলো কে কতটা মুখস্থ করতে পেরেছি, আমাদের কতটা মুখস্থ হয়েছে ভার্ব ফর্ম কনজুগেশন অফ ভার্ব, এটা আমি একটু দেখবো এখন। গো। এখন আমি আপনাদেরকে এক একজনকে একটু দেখবো, দেখি আপনারা কতজনে মুখস্থ করতে পেরেছেন। প্রথমে বলবেন নুরি, প্লিজ। আপনার কাছে আসছি, আপনি এখান থেকে বলেন তো, সি, এস ডাবল ই, সি, এটার তিনটা ভার্ব ফর্ম কি হবে? একটু আনমিউট করেন, সি, দ্রুত বলতে হবে। এগুলো কি মুখস্থ করেছেন? এই যে সি স সিন, সি হবে সি স সিন, মেক মেড মেড। হ্যাঁ। আচ্ছা, এবার আপনি বলেন তো স্পিক কি হবে? স্পিক, নুরি প্লিজ টেল মি। থ্যাংক ইউ। এবার বলেন তো রান কি হবে? আর ইউ এন, রান। আমি যেগুলো বলছি সামনে পাবেন না। ইয়েস, উচ্চারণটা ঠিক হয়েছে। হ্যাঁ, রান, তার আর ইউ এন, রান। পরেরটা হবে হচ্ছে র্যান। কি হবে বলেন তো? রান, র্যান, রান। আমাদের স্পেলিংটা, আমাদের প্রোনাউন্সিয়েশনটা খুব ভালো করতে হবে। রান, র্যান, রান। আচ্ছা, আপনি বলেন তো টিস কি হবে? টিস শব্দের অর্থ শিক্ষা দেওয়া, টিস বা শেখানো। এটা কি? হ্যাঁ, না, এটা উচ্চারণ হবে টিস টট। এই দেখেন টি এ, সরি টি, এই যে টি ই এ সি এইচ, টিস, টিস মানে হচ্ছে শেখানো, শিক্ষা দেওয়া। এইটার ভি টু বা ভার ফর্ম ভি টু হবে, পাস্ট ফর্ম হবে টট। উচ্চারণ হবে ট আর ট, বাংলায় ট এবং ট, টট, টিস টট টট। যদি বলা হয় আমি তাকে গল্পটি শিখিয়েছিলাম, কি হবে? ভি টু ব্যবহার করতে, আমি তাকে গল্পটি শিখিয়েছিলাম। আই টট হিম দ্য স্টোরি, আই টট হার দ্য স্টোরি, মেয়ে হলে হার, ছেলে হলে হিম। আই টট হিম দ্য স্টোরি, আমি তাকে অঙ্কটি শিখিয়েছিলাম। আই টট হিম দ্য সাম। দেখেন সেল কি হবে? সেল, নুরি আপনি বলেন সেল, এস ই এল এল, সেল শব্দের অর্থ কি? বাংলা বলতে হবে। সেল বিক্রি করা, তাহলে দুইটা ফর্ম কি হবে? সেল, সোল্ড, সোল্ড। বলেন তো আমি, আমি আমগুলো বাজারে বিক্রি করেছিলাম, আমি গতকাল আমগুলো বাজারে বিক্রি করেছিলাম, কি হবে? I sold the mango. I sold the mango in the market yesterday. I sold the mango in the market yesterday. একটা বাক্য যখন আপনি শিখবেন, ওই বাক্যটা দিয়ে যদি একটা বাক্য রচনা করতে পারেন, তাহলে কিন্তু আপনার ওই শেখাটা খুব সুন্দরভাবে শেখা হলো। ওইটা কিন্তু খুব স্থিরভাবে আপনার ব্রেনে থেকে যাবে। একটা বাক্য শিখে ওইটা দিয়ে বাক্য রচনা করবেন। দেখেন ব্রেক শব্দের অর্থ ভেঙে যাওয়া বা ভাঙা, ব্রেক, ব্রোক, ব্রোকেন। কি হবে? সরি, কোথায় গেল? এক মিনিট। হ্যাঁ, দেখেন ব্রেক শব্দের অর্থ ভাঙা, ব্রেক, ব্রোক, ব্রোকেন। এই ব্রোকেন, আমি গ্লাসটি ভাঙিয়ে আছি, মনে করেন একটা কাচের গ্লাস আপনার ফ্লোরে পড়ে, আপনার হাত থেকে পড়ে ভেঙে গেল। তো আমি গ্লাসটি ভাঙিয়ে আছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বা ভেঙেছি, চলিত ভাষায় বললে ভেঙেছি। এটার ইংলিশ কি হবে? আমি গ্লাসটি ভেঙেছি। না, আই হ্যাভ ব্রোক হবে না, আই হ্যাভ ব্রোকেন হবে। ভার্বের ব্যবহারটা এখনো বুঝতে পারিনি। যখন আপনি আই হ্যাভ দিচ্ছেন, আই হ্যাভ অর্থ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যখন আপনি হ্যাভ ব্যবহার করছেন, তখন কিন্তু আপনার ওই বাক্যটা পরের যে ভার্বটা ওইটা ভি থ্রি হবে। আই হ্যাভ ব্রোক হবে না, আই হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস। সবাই কথাগুলো একটু ভালোভাবে খেয়াল করবেন। অর্থাৎ কোনো বাক্যে যখন হ্যাজ বা হ্যাভ ব্যবহার করব, তখন ওই বাক্যটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের দিকে যাচ্ছে।
সাবজেক্টের পরে হ্যাজ বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। যেমন আমি গ্লাসটি ভেঙেছি, আই হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস। আমি খাবারটি খেয়েছি, আই হ্যাভ ইটেন দ্য ফুড। আমি তার সাথে কথা বলেছি, আই হ্যাভ টকড উইথ হিম। আমি তাকে শিখিয়েছি, আই হ্যাভ টট হিম। আমি বাজারে আমগুলি বিক্রি করেছি, আই হ্যাভ সোল্ড দ্য ম্যাঙ্গো, আই হ্যাভ সোল্ড ম্যাঙ্গোজ ইন দ্য মার্কেট। দেখেছেন, সব জায়গায় ভার্বের ভি3 ব্যবহার করছি। তারপরে যদি বলা হয় সে আমার পাশে দাঁড়িয়েছে, হি হ্যাজ স্টুড বিসাইড মি। দেখেছেন, স্ট্যান্ড শব্দের অর্থ দাঁড়ানো, স্ট্যান্ড, স্টুড, স্টুড। মনে রাখবেন এইগুলো। ফাউন্ড, কেপ্ট, এই যে হেল্ড, এগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে, বুঝছেন? তবেই কিন্তু আপনার জ্ঞানটা খুব পাকাপোক্ত হবে। যেমন বলা হয় এখানে এই যে বিগিন, বিগিন শব্দের অর্থ শুরু করা, বিগিন, বিজ্ঞান, বিগান, শুরু করা হইয়াছে। যদি বলা হয় খেলাটা শুরু করা হইয়াছে, দ্য গেম হ্যাজ বিগান, দ্য গেম হ্যাজ বিগান, খেলাটা শুরু হইয়াছে, তখন কিন্তু বিগিনও হবে না, বিজ্ঞানও হবে না, বিগান হবে। এই জন্য বানানটাও কিন্তু এখানে খেয়াল করতে হবে, বিগিন, বিজ্ঞান, আর হচ্ছে বি গান। আচ্ছা, এবার আসি, আমরা একটু স্পিকিং করি। আমরা গত ক্লাসে আমাদের কিসের উপরে প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল? কোনো টপিকস কি নির্ধারণ করে দিয়েছিলাম? প্লিজ টেল মি, এনিওয়ান ক্যান সে। পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ। হ্যাঁ, পয়লা বৈশাখটা আমাদের এই কিছুদিন আগেই চলে গেল। পয়লা বৈশাখ সম্পর্কে আমরা একটু প্রেজেন্টেশন দিব। তো পয়লা বৈশাখে যদি কেউ কোথাও ঘুরতে গিয়েছেন, বা কেউ কোনো পরিবেশে বেড়াতে গিয়েছিলেন বন্ধু বান্ধবের সঙ্গে, পরিবারের সঙ্গে, তো কে কোথায় গিয়েছিলেন নিজের যে অভিজ্ঞতাটা সেটা বললে বেশি ভালো হবে। আপনি কোথায় গিয়েছিলেন, কার সঙ্গে গিয়েছিলেন, কখন বাড়ি ফিরে এসেছিলেন, এটার উপরে কিন্তু একটু কথা বলতে হবে। তো প্রথমে কি বলতে হয়, আমার সেই প্রেজেন্টেশনটা আজকে আর সামনে আনবো না। আপনারা বলবেন যে কি বলতে হবে, মনে আছে তো? যে আসসালামু আলাইকুম, দিস ইজ মিস্টার বা মিসেস, নামটা বলবেন। তারপর বলবেন এট ফার্স্ট আই উড লাইক টু গিভ বা থ্যাঙ্কস টু মাই মডারেটর স্যার। তারপর ফর গিভিং মি এ চান্স টু সে সামথিং অ্যাবাউট পয়লা বৈশাখ। নাও আই এম গোয়িং টু সে সামথিং অ্যাবাউট পয়লা বৈশাখ, ডিয়ার অডিয়েন্স। এবার এখান থেকে শুরু করবেন। শেষের দিকে কি বলতে হবে? দ্যাটস অল ফর টুডে, অথবা দ্যাটস অল ফ্রম মাই সাইড, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তো এইভাবে প্রথমে কে বলতে পারবেন পয়লা বৈশাখ সম্পর্কে? নুরি, আপনি শুরু করেন। আপনাকে দিয়ে শুরু করি, নুরি প্লিজ আনমিউট। এখানে কথা বলা শিখতে হবে। শুরু করেন। Assalamu alaikum. Good evening, everyone. How are you? This is Noreen. First, I would like to thank my honorable moderator, Prosenjit sir, for giving me such chance to say a few words about to selected topic in front of you. Today topic is Poila Boishakh. Poila Boishakh is the first day of Bangla New Year. Many people celebrate this day like student, banker, and businessmen. On this day, people eat different foods and wear different clothes. The traditional food is fermented rice with ilsha fish. Girls wear traditional clothes like white sari and red and flower. Boy wear Punjabi and this in white and red color. That day, I ate fermented rice with Borta and Ilsha fish. Then my sister and cousin went with me to Molibajar, Pৌরসভা. The place was decorated with colorful light. There was also a monthly business fair and many children were dancing. I was a day I will never forget. That's all about me. Thank you very much for your kind attention. Stay well. See you next. থ্যাংক ইউ, থ্যাঙ্কস এ লট। ইউ হ্যাভ গিভেন আই স্পিচ ইন ইউর ওন অ্যাকর্ড। ওন অ্যাকর্ড একটা ফ্রেজ, অর্থাৎ আপনি আপনার নিজের ভাষায় বক্তব্যটা দিয়েছেন, অনেক সুন্দর। এখানে সিলেটে কোথায় ভ্রমণে গিয়েছিলেন, কোথায় কি করেছেন, সংক্ষেপে আপনি অনেক কথা তুলে ধরেছেন আপনার কথার ভিতরে। থ্যাঙ্কস এ লট। দেখেন, আপনার ফ্লুয়েন্সি চলে আসছে। আপনি প্রথমে ক্লাসে যেভাবে কথা বলতেন অনেকটা বেঁধে যেত, এইভাবে কিন্তু শুধু এই পয়লা বৈশাখের উপরে না, আমাদের প্রত্যেকটা টপিকের উপরে কথা বলার একটা ক্ষমতা অর্জন করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা টপিকও আমি বলবো না, আমি বলবো যে ফ্রম মর্নিং টিল ইভিনিং, ফ্রম অ্যাট ডন টু স্লিপিং বেড, অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে আমরা রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত যত কথা বলি, সব কথাগুলো যেদিন আপনি ইংলিশে বলতে পারবেন, সেই দিন কিন্তু আপনি ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে যাচ্ছেন। এটা মনে করতে হবে। আফটার দ্যাট নেক্সট মিস্টার শ্যামল চন্দ্র ভৌমিক, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন অ্যান্ড স্টার্ট সে সামথিং অ্যাবাউট পহেলা বৈশাখ। পারবেন?
শ্যামল চন্দ্র ভৌমিক, একটু কথা বলতে হবে। থ্যাংক ইউ। স্টার্ট নাও, উই ক্যান স্টার্ট নাও। ওকে, ওকে, ইয়োর সাউন্ড ইজ ভেরি লো, প্লিজ সে সামথিং লাউডলি। মাইক্রোফোনের সমস্যা আর কি, okay, okay, thank you, it's no problem, okay, thanks a lot. But I hope you will make a presentation for the next class, and you will give your presentation in the next class, okay? Anyone can say Hasna Appa অথবা Mita, can you hear me? Please unmute. Can you ভাইয়া, হ্যাঁ, কিছু বলবেন? আপনি তো একটু যোগাযোগ করতে চেয়েছিলেন, যোগাযোগ করেন, একটু কাইন্ডলি ফোন দিবেন যখন ফ্রি থাকেন। আপনার ওই ইসের রিপোর্টের ইয়েগুলো আমি একটু করে দিব, একটু খেয়াল করবেন এটা। এখনো পারিনি ভাইয়া। ওই আমি 4টা সেন্টেন্স মানে নিজের মতন করে সুন্দর, সুন্দর, এগুলো আমি তুলে অনেক খুশি রেখেছি। যে আর আপনি চারটা চারটা হলেও আপনি তৈরি করেছেন, আমি অনেক খুশি। বলেন সেই চারটা কি কি করেছেন, বলেন। সবাই একটু শুনবো আমরা, হ্যাঁ বলেন। প্রথমে আমি বাংলা করে নিছি, করে নিয়ে তারপরে হলো মানে এখানে আমার অনেক কিছু একটু জিজ্ঞেস করারও আছে আপনার কাছে, হ্যাঁ হ্যাঁ, বলেন সেইভাবে। বলেন, হ্যাঁ আমি সেই বাক্যগুলো তো করে দিব, বলেন, সবাই একটু খেয়াল করবেন। আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? দিস ইজ মিতা আফরোজ। ওকে। I would like to thank my honorable moderator, sir, for giving me such chance to say a few words about the selected topic in front of you. ইয়েস। Today's topic is পয়লা বৈশাখ। আমার প্রথম সেন্টেন্সটা ভাই আমি বাংলাও বলি ইংলিশও বলি, তাহলে সুবিধা হবে, হ্যাঁ, তাহলে মানে আমাদের বুঝতে, আমারও বলতে সুবিধা হবে, বলেন, প্রথম থেকেই বলেন। যেভাবে বলতে চাচ্ছি ইংলিশটা বললে হয়তো, কারণ আমি তো এক্সপার্ট হয়ে পারিনি, ইনশাল্লাহ হবো সামনে। অবশ্যই হবেন, আমার দৃঢ় বিশ্বাস আপনি পারবেন, দৃঢ় বিশ্বাস 100%। আপনি বলেন কিভাবে লিখেছেন, আমি আমাকে হেল্প করবো। পয়লা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন। হ্যাঁ, তাহলে এই বাক্যটা কিভাবে সাজাতে হবে? এখানে সাবজেক্ট কি? পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। এখানে সাবজেক্ট হচ্ছে পয়লা বৈশাখ। বৈশাখ তাহলে পয়লা দেখেন আমি বৈশাখ একটু হয় বলি। পয়লা প্রথম দিন। বৈশাখ হয় প্রথম দিন, তারপর প্রথম দিন হুম, বর্ষের। হ্যাঁ, তাহলে পয়লা বৈশাখ ইজ, ইজ মানে হয়, তা- ফার্স্ট ডে, পয়লা বৈশাখ ইজ ইজ দ্য দা ফার্স্ট ফার্স্ট ডে। ডে অফ প্রথম দিন বাংলা মানে নিউ ইয়ার, অফ বাংলা নিউ ইয়ার, ওই যে, হ্যাঁ 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 হ্যাঁ, অফ কেন হবে? ওই যে পয়লা বৈশাখ হয় বাংলা বছরের প্রথম দিন বা বাংলা নববর্ষের প্রথম দিন, তাহলে পয়লা বৈশাখ ইজ দা ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার। যেমন বরিশালের চাউল, দা রাইস অফ বরিশাল, সিঙ্গাপুরের সোনা, দা গোল্ড অফ সিঙ্গাপুর। মানে এটা উল্টো ভাবে, একটু ব্যতিক্রম, মানে পিছন দিক থেকে বলতে হবে। তাহলে কি হবে? দা ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার, অর্থাৎ বাংলা বছরের প্রথম দিন। ওই যে এর প্রথম দিন। রয়েছে না, ওই এর কারণে, এর এর ওর জন্য কিন্তু অপটা আসতেছে। দেখেন বাক্যটা কত সহজে আপনি করে ফেললেন। তাহলে কি হবে? পহেলা বৈশাখ ইজ, এই ইজটা কিন্তু ভার্ব, ইজ দা ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার, অফ নিউ দা, ইয়ার। হ্যাঁ, অফ বাংলা নিউ ইয়ার। তারপর পরের বাক্য বলেন। দ্বিতীয় সেন্টেন্সটা ভাই লিখেছি, হুম। মানুষ আনন্দ ও উদ্দীপনার সাথে এটি উদযাপন করে। হ্যাঁ। তাহলে ভাই আমি যদি সাজাই তাহলে প্রথমে আমি এভাবে সাজাতে পারি, মানুষ উদযাপন করে, হুম, আহ মানুষ উদযাপন করে এ আনন্দ ও উদ্দীপনার সাথে। হ্যাঁ, 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 তাহলে মানে আরেকবার একটু সাজানো কি বলেন, হবে? আরেকবার বাংলাটা একটু বলেন, আমি একটা কাজ করতেছিলাম, বলেন বাংলা। মানুষ আনন্দ উদ্দীপনার সাথে হুম। এটি উদযাপন করে। তাহলে পিপল সেলিব্রেট ইট, লোকজন বা মানুষ উদযাপন করে, উইথ প্লিজার অ্যান্ড, কি হবে? উইথ প্লিজার অ্যান্ড ডিটারমিনেশন, Enjoy. এনজয়, হ্যাঁ, প্লিজার অ্যান্ড এনজয়মেন্ট, প্লিজার অ্যান্ড এনজয়মেন্ট বা এক্সাইটমেন্ট, এটা দিতে পারেন। এক্সাইটমেন্ট, EXSICTMENT, অর্থাৎ পিপল এনজয়, পিপল সেলিব্রেট দিস ফেস্টিভ্যাল, এটা দিতে হবে। পিপল সেলিব্রেট ভাইয়া, দিস। হ্যাঁ। এখন বলেন। এই যে আপনি যেটা বললেন, হুম। মানুষ উদযাপন করে, আমি যদি সাজিয়ে নিই, মানুষ উদযাপন করে, পিপল সেলিব্রেট হুম। ইট, হ্যাঁ, পিপল সেলিব্রেট, উদযাপন করে, এটি ইয়েস। উদযাপন করে। হুম। উইথ হ্যাঁ, সাথে, উইথ সাথে, উইথ সাথে কিসের সাথে? আনন্দের সাথে, আনন্দ, প্লিজার অ্যান্ড, হ্যাঁ হ্যাঁ, ইয়েস, এনজয়মেন্ট, হ্যাঁ, এনজয়মেন্ট। ওকে। হুম। তাহলে দেখেন, পিপল সেলিব্রেট উইথ এনজয়েবল অ্যান্ড সরি প্লিজার অ্যান্ড এনজয়মেন্ট।
হুম, সমস্যা নেই, ঠিক আছে। ইয়েস, দেখেন বাক্যগুলো। হুম, 3 নাম্বার বলেন। সারা দেশে ঐতিহ্যবাহী মেলা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। হ্যাঁ, তাহলে সারা দেশে তাহলে ঐতিহ্যবাহী মেলা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। হ্যাঁ, তাহলে সারা দেশে। এখানে যদি আমি সাজাই ভাইয়া, হ্যাঁ, সারা দেশে, অল সারা দেশে আহ, উদযাপিত হয়, তাহলে হুম হুম, তাহলে বাক্যটা আবার একটু বলেন বাংলাটা। দেশে ঐতিহ্যবাহী মেলা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। হুম তাহলে প্রথমে আমি সারা দেশে হুম, তাহলে অল ওভার নাকি দ্য ওয়ার্ল্ড ইট ইজ সেলিব্রেটেড, বা ইট ইজ অল ওভার দ্য ওয়ার্ল্ড ইট ইজ সেলিব্রেটেড, সারা দেশে এটা উদযাপিত হয়। অল ওভার দ্য ওয়ার্ল্ড ইট ইজ সেলিব্রেটেড। হ্যাঁ বলেন। আমি যদি এভাবে সাজাই, ও না, আমি তো লিঙ্ক দিয়েছি। ঐতিহ্যবাহী মেলা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় সারা দেশে, এভাবে কি সাজানো যাবে ভাইয়া? হ্যাঁ, অনুষ্ঠিত হয় সারা দেশে, এভাবেই সাজাতে হবে। অর্থাৎ দেখেন তাহলে ঐতিহ্যবাহী হ্যাঁ, ঐতিহ্যবাহী মেলা। হ্যাঁ, হুম হুম, হিস্টোরিক্যাল ফেয়ার, ঐতিহ্যবাহী। হুম, ওটাকে ভাইয়া এখানে এন্ড হিসেবে, অ্যান্ড মানে হিসাবে ও ব্যবহার করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড হিসাবে ওটা দিতে হবে। অ্যান্ড, বাংলা বলেন। বর্ণাঢ্য শোভাযাত্রা। হ্যাঁ, তাহলে তাহলে ফেস্টিভ্যাল, বর্ণাঢ্য দেওয়া যায়, ফেস্টিভ্যাল, শোভাযাত্রা ইংরেজি কি দেওয়া যায়, ফেস্টিভ্যাল। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। ওটা পেয়েছি, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ওটা একটা ভালো, হ্যাঁ ভালো ইংরেজি। শোভাযাত্রা আমি এটা পেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনার প্রসিজম মানে শোভাযাত্রা, ঠিক আছে, কালারফুল প্রসিজম। ঐতিহ্যবাহী মেলা শোভাযাত্রা অনুষ্ঠিত হয় ও সারা দেশে আহ, অল ওভার আহ, দ্য কান্ট্রি, অল ওভার দ্য কান্ট্রি, শেষে ওইটা দিতে হবে, অল ওভার all দ্য over the country। তাহলে কান্ট্রি। country, তাহলে আমি যদি বলি ট্র্যাডিশনাল ফেয়ার্স এন্ড কালারফুল প্রসিডিওর অল ওভার দ্য কান্ট্রি। কান্ট্রি, ইয়েস। আচ্ছা, লাইনটা কেটে গিয়েছে, একটু ওয়েট করি আমরা। হ্যাঁ, এবার কি সবাই শুনতে পারছেন? প্লিজ, লাইনটা একটু কেটে গিয়েছিল, আমার বিদ্যুৎটা চলে গিয়েছিল। হ্যাঁ, শুনতে পারছেন তাই বলছি। জি স্যার। হ্যাঁ, মানে ওই লাইন, বিদ্যুৎ চলে গিয়েছিল তো এই জন্য লাইনটা। আচ্ছা, মিতা আপা, আপনি আবার একটু বলেন তাহলে, শেষের বাক্যটা কি বলেছেন, অনেক সুন্দর হচ্ছিল, আপনার যে 4টা বাক্য বলেছেন খুবই সুন্দর বাক্য হয়েছে, আবার একটু বলেন প্লিজ। সবাই প্রাণবন্ত ঐতিহ্যবাহী পোশাক পরেন, হুম, বেশিরভাগ লাল ও সাদা। হ্যাঁ হ্যাঁ, তাহলে ভাইয়া হুম বলেন। সবাই যদি সাজাই হুম তাহলে আমার হবে সবাই পরেন আহ ঐতিহ্যবাহী হুম, পোশাক। তাহলে এভরিওয়ান উইয়ার, উইয়ার মানে পরিধান করা বা পুট অন, হ্যাঁ, এভরিওয়ান উইয়ার। হুম, ট্র্যাডিশনাল ক্লথ, ক্লথ, মানে ঐতিহ্যবাহী পোশাক। হ্যাঁ পোশাক, হ্যাঁ ঠিক আছে। বেশিরভাগ লাল সাদা, তাহলে বেশিরভাগ ইংরেজিতে মোস্টলি, মানে মোস্টলি না, বেশিরভাগ, মোস্ট অফ দা, আর মোস্ট, and white। হ্যাঁ, মোস্ট অফ দা ড্রেসেস আর রেড অ্যান্ড হোয়াইট, মোস্ট অফ দা ড্রেসেস অথবা মোস্ট অফ দা ড্রেস ইজ রেড অ্যান্ড হোয়াইট, এটা দিলেও হবে। ওকে। হুম, আপনার বাক্যগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক, আপনি যেভাবে করেছেন আসলে খুব ভালো। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? মানে লাইন চলে গেছিল তো আমি কেটে দিয়ে। না, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি শেয়ার করে দিচ্ছি আবার, দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিচ্ছি। ঠিক আছে, 10টা সেন্টেন্স সাজিয়েছি, 4টা পড়তে পারছিলাম, আর আর এগুলো পারিনি। আপনি যেগুলো করছেন প্রত্যেকটা বাক্য খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আচ্ছা, 1 মিনিট দাঁড়ান, আমাদের একজন পার্টিসিপেন্ট একটু ক্লাস করতে পারছেন না, আমি একটু দেখে নিই। নুপুর, নুপুর ভট্টাচার্য।
আচ্ছা, তো দেখেন এই যে কথাগুলো বললেন এ কি কঠিন কোনো কিছু? আমার মনে হয় এতটুক কথা লেখা বা এটুক বলা কোনো কঠিন কোনো কিছু না, শুধু আমাদের একটা সদিচ্ছা প্রয়োজন। স্টার্টিং সিস্টেম জি ভাইয়া, কিভাবে শুরু। আমি হুম 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 শব্দকে সাধন করা যায়। আমি হুম আমি আমার জায়গা থেকে বলতে পারি, হুম আমি হুম। যদি প্রপারলি এর পিছনে 2 ঘন্টা সময় দিতে পারতাম ভাইয়া, তা আমি আরো অনেক দূর এগিয়ে যেতে পারতাম। মানে আমার বেসিকটা মানে নিজের থেকে বলবো যে অতটাই না, যেহেতু আমি লিঙ্ক এটা দিয়েছি, করে লিঙ্কে ক্লিক আসছিলাম, করে তো জয়েন করেন। আমি দৌড়তে দৌড়তে যতটুকু করতে পারি এরকম ব্যাপারটা। বাচ্চাটা ছোট, 1 বছর বয়স, মানে ওকে টাইম দিতে গেলে মানে সব মিলাই আমার জন্য খুবই চ্যালেঞ্জ। তারপরেও এই চ্যালেঞ্জটাকে আমি মানে ডু অর ডাই এভাবে ধরে নিয়ে এগোচ্ছি। বাকিটা উপরওয়ালার ইচ্ছা আর আমার হুম uh, হুম children should give them the blessing from the elder. হুম Bangla Bharsha is not that day to celebrate the New Year, হুম but it is also a day that celebrates the right culture and traditional of Bangladesh. হুম It is a day of until the happiness and the enjoy look forward to হুম it all year long. হুম। Thank you, sir. থ্যাংক ইউ, অনেক সুন্দর বলেছেন, থ্যাঙ্কস এ লট, নাইস প্রেজেন্টেশন। এইভাবে কথা বলা শিখলে আপনি কেন পারবেন না ধীরে ধীরে। তবে দেখেন শেষটা আপনি এইভাবে শেষ করবেন, এখানে এইভাবে আস্তে আস্তে বলবেন দ্যাটস, আপনি হঠাৎ করে বলেছেন থ্যাংক ইউ স্যার, কিন্তু এখানে এইভাবে বললে আরো বেশি ভালো শোনাবে। দ্যাটস অল ফ্রম মাই সাইডস ফর দ্য টাইম বিং। আজকের এই সময়ের জন্য আমার তরফ থেকে জাস্ট এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ। আমার এই বক্তব্য শোনার জন্য ধন্যবাদ, উইথ প্যাশেন্স, ধৈর্য সহকারে। হোপ দ্য। ফিনিশিংটা কিভাবে ফিনিশিংটা কিভাবে ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ আপনি, আমরা দেখেন হঠাৎ করে আপনাদের বাসায় কোনো মেহমান আসলো। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ নাইস প্রেজেন্টেশন। হ্যাঁ হ্যাঁ, বলবো। ঠিক ঠিক, আমি অনেক খুশি হয়েছি কথা শুনে। দেখেন এই শীটটা আমি দিয়ে দিব, প্রেজেন্টেশন কিভাবে, হাউ ক্যান উই স্টার্ট এ গুড প্রেজেন্টেশন বিফোর অডিয়েন্স, কিভাবে দর্শকদের সামনে আমরা একটা গুড প্রেজেন্টেশন দিতে পারি। তো এখানে তিনটা স্টার্টিং সিস্টেম আমি দিয়েছি, দেখেন স্টার্টিং সিস্টেম 1, স্টার্টিং সিস্টেম 2, স্টার্টিং সিস্টেম 3, এর যে কোনো একটা আপনি ব্যবহার করলে হবে। আর এখানে ফিনিশিং সিস্টেম 1, ফিনিশিং সিস্টেম 2, ফিনিশিং সিস্টেমটা দিয়েছি দেখেন একেবারে 2 তে, খুব 2 লাইনে মাত্র। দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। দেখেছেন এইটা আপনি এই লাইন দুইটা একটু কষ্ট করে মনে রাখবেন, মুখস্থ করবেন। দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, ধৈর্য ধরে শোনার জন্য সকলকে ধন্যবাদ, স্টে ওয়েল, সি ইউ নেক্সট, আল্লাহ হাফেজ। হুম, আমাদের শেষটা একটা কথা রয়েছে, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার, এটা মনে রাখবেন। এবার এখানে দেখেন এইটা একটু, এটা আরেকটু পড়েন, এটা কি লেখা রয়েছে, ইন্ট্রোডিউস ইউর সেলফ, কিভাবে নিজের বর্ণনা করতে হয়, নিজেকে কিভাবে বর্ণনা দিই, এটা একটু পড়ে ফেলেন তো। এই যে আসসালামু আলাইকুম, গুড মর্নিং। হ্যাঁ শুরু করেন, এটা একটু পড়তে হবে, দেখবেন এখানে নিজের সম্পর্কে লেখা আছে। স্যার আমি পড়ি। হ্যাঁ অবশ্যই পড়েন। Assalamu alaikum. Good morning, good evening, you all. Well, I am glad to introduce myself. My name is Nurin. This is Nurin. I am 18 years old. I am Bangladeshi by birth. My home district is Sylhet. At present, I am living at Sylhet. I am a student. I am having my undergraduate program from City University in English School and Literate. I am doing my basic degree in English language at City University. I am from Muslim middle class family. Our family consists of 7 members. My parents and I have lovely 4 brothers and only one sister. My father is a businessman and my mother is a housewife. I am single. My favorite sport are football and cricket. এটা দেখা যাচ্ছে। ফুটবল অ্যান্ড ক্রিকেট, তারপরে দেখেন। হুম, My favorite color are black and white. I am interested in মিডিয়া, teacher. মিডিয়া, আই এম ইন্টারেস্টেড ইন মিডিয়া, অর্থাৎ আমি সংবাদপত্র বা সংবাদ শুনতে খুব ভালোবাসি। মাই ফিউচার প্ল্যান ইজ টু বি আ টিচার,
দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ফর প্যাশন শেয়ারিং। আপনাকে যে কোনো চাকরির ভাইবা বোর্ডে বলা হলো যে প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ, ইংরেজিতে আপনার নিজের বর্ণনা দিতে হবে, তখন আপনি এইভাবে বলবেন। এবার দেখেন ডেইলি অ্যাক্টিভিটিস, ডেইলি অ্যাক্টিভিটিসটা কে পড়তে পারবেন? নুরি আপনি বাদে আর কেউ পারবেন ডেইলি অ্যাক্টিভিটিসটা পড়তে? এটাও দেখেন আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করেন। প্লিজ সে এনিওয়ান এক্সেপ্ট নুরি বিকজ শি হ্যাজ রেড প্রেজেন্টেশন নাও। আর এটা কে পড়বেন, একটু পড়তে পারবেন? এই যে দেখেন যে ডেইলি অ্যাক্টিভিটিস, এগুলো পড়লে কি হবে? এই যে দেখেন উনি এই জায়গাটাতে আটকে গিয়েছিল যে আই অ্যাম ইন্টারেস্টেড ইন মিডিয়া, এই বাক্যটা কিন্তু বলতে পারছিল না। আমাদের 4টা স্কিলের ভিতরে রিডিং স্কিল নামে একটা স্কিল রয়েছে, এটা আমাদের ডেভেলপ করতে হবে। হ্যাঁ পড়েন। হুম, অবশ্যই পড়েন। ডেইলি অ্যাক্টিভিটিস। হুম। ওকে। হুম। This is Gita. হুম। I হুম। am share my feelings. হুম। I talk about my daily activities. I হুম। get up early in the morning every day. I brush my teeth, then I wash my face and take ablution for perform for the prayer. After that, I do some morning exercise. Then I refresh myself and take my breakfast. Then I get ready to go to office. I reach to office at 9:30 a.m. Then I start doing my office work. That all about my daily activities. Thanks for patient hearing. হ্যাঁ থ্যাঙ্কস ফর। আমার মনে হুম হয় হুম, কি অবশ্যই হয় এটা হবে উচ্চারণ হবে প্যাশেন্স, প্যাশেন্স PATIENS, patient হ্যাঁ ইয়েস প্যাশেন্স, PATIENC, প্যাশেন্স হেয়ারিং। অর্থাৎ ধৈর্য সহকারে। থ্যাঙ্কস ফর প্যাশেন্স হেয়ারিং, নিচের এটা একটু পড়তে হবে। এই যে হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, এখানে তো আপনার নিজের রুটিনটা দিয়েছেন, আপনি গতকাল কি করেছিলেন, এটা কিন্তু নিজে নিজে বলা যায় যে আমি গতকাল সকালে ঘুম থেকে উঠেছিলাম, তারপর আমি দাঁত ব্রাশ করেছিলাম, আমি ফজর প্রেয়ার পড়েছিলাম। এখানে কিন্তু দেখেন এই যে প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছেন না, এই জায়গাটাতে পাস্ট টেন্স ব্যবহার করে বললেই হবে। তারপর এটাও করা যায় প্রেজেন্টেশন যে আগামীকাল আপনি কি করবেন, হোয়াট উইল ইউ ডু টুমরো, হোয়াট উইল ইউ ডু টুমরো, আগামীকাল আপনি কি করবেন। তো এইভাবে কি কথা বলা কঠিন বলেন? এই যে একটা কথা বললেন এই ডেইলি অ্যাক্টিভিটিস, অর্থাৎ এখানে কিন্তু আমাদের বাক্যটা সাজানো শিখতে হবে। বাক্য সাজানো আপনি যত দ্রুত শিখতে পারবেন ততই কিন্তু আপনি কথা বলা শিখে যাবেন। এখানে দেখেন এই যে একটা অংশ দিয়েছিলাম, সেটা হচ্ছে কিভাবে বাংলা থেকে ইংলিশে, কোথায় গেল, এই যে এইটা যে পারবে সে কিন্তু ইংলিশে কথা বলা শিখে যাবে দ্রুত। এটা আমি কিছুদিন আগে প্রথম দিকে আপনাদের করিয়েছিলাম। আমি দেখেন আমার নাম রাজু, এটা কি হবে? আমি প্রতিদিন সকালে উঠে, হ্যাঁ আপনি চেষ্টা করেন, এরকম আগ্রহ থাকতে হবে। বলেন। ইয়েস। আহ, আই I গেট, get up আই গেট আপ আমি ফ্রম বেড, আই গেট আপ আহ, ফ্রম বেড। up from bed and go to my school. হয়েছে তারপর। Go to school every day. হুম। স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি। হুম। আমি অনেক I learn many things. হুম। I learn many things. Um, বেঁধে যাচ্ছি। না এই যে দেখেন অ্যাট স্কুল, স্কুলেতে আই লার্ন মেনি থিংস, স্কুলে আমি অনেক কিছু শিখি। তারপর কি আমাদের শিক্ষকরা, হুম 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 সাহায্য করে তাহলে ভাইয়া যদি এটা আমি সাজাই হুম। আমাদের শিক্ষকরা আমাদের সাহায্য করে সাজালে কিভাবে কিভাবে তাহলে হবে ভাইয়া এইভাবে সাজাবেন, দেখেন আমার আমাদের শিক্ষকরা, আমাদের শিক্ষকরা, আমার এইবার ভার বানতে হবে, সাহায্য করে, হেল্প কাদেরকে, আস আমাদেরকে। হুম। শিক্ষকদের অলয়েসটা শেষে অলওয়েজ শেষে দিলেও হবে, এই মধ্যেখানেও দিলেও হবে, আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস, অথবা আওয়ার টিচার হেল্প আস অলওয়েজ। দেখছেন? এই দেখেন আবার একটু বলি, এখানে এখানে একটু বোঝেন, আমাদের শিক্ষকরা আমাদের সাহায্য করেন, আমাদের শিক্ষকরা সব সময় আমাদের সাহায্য করেন। তাহলে এই বাক্যের সাবজেক্ট কোনটা? আমাদের শিক্ষকরা। ইংরেজি কি হবে? আওয়ার। সাবজেক্ট কি হবে? আওয়ার টিচার্স। এইবার এখানে অলওয়েজটা আমি বাদ দিলাম, এটা শেষে দিব। তাহলে আমাদের শিক্ষকরা সাবজেক্ট চলে গেল। এবার ভার্ব বসাতে হবে, ভার্ব কি? হেল্প, আওয়ার টিচার্স হেল্প। এবার অবজেক্ট কি? আস, মানে আমাদের। তাহলে আওয়ার টিচার হেল্প আস অলওয়েজ, আওয়ার টিচার্স হেল্প আস অলওয়েজ। দেখেছেন? তাহলে এখানে কি কিভাবে আমি সাজালাম, সূত্রটা কি? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাই আর এই অলওয়েজ তো হুম হুম
হুম। সাবজেক্ট। আর এখানে ইংরেজিতে হচ্ছে প্রথমে সাবজেক্ট বা কর্তা, তারপরে আসবে ভার্ব বা ক্রিয়া, তারপরে অবজেক্ট। এই যে বুঝতে পেরেছেন, এইভাবে বুঝলে পরেরটা দেখেন, আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। তো এখানে একটু শেষের দিক থেকে করব, অনেক নিয়ম মেনে চলা হয়। এটা কি হবে? মেনি রুলস আর ফলোড। এটা কিন্তু আমার এখানে, হুম, আর ফলোড, এটা কিন্তু প্যাসিভ মুড, প্যাসিভ মুড, যে অনেক নিয়ম মেনে চলা হয়। এখানে কি কোনো সাবজেক্ট বা কর্তা আছে যে কারা মেনে চলে, কাকে চলতে হয়, এমন কিছু লেখা নেই। অর্থাৎ এখানে অনেক নিয়ম মেনে চলা হয়, এটাই কিন্তু এখানে সাবজেক্টের জায়গায় বসবে। যেখানে প্যাসিভ মুড করতে গেলে অবজেক্টকে সাবজেক্টের জায়গায় আনতে হয়। তো মেনি রুলস আর ফলোড, অনেক নিয়ম মেনে চলা হয়। কি করতে মেনে চলা হয়? টু মেইনটেইন, রক্ষা করতে, কি জন্য? দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ, দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ। পুরো বাক্যটা কি হলো? Many rules are followed to maintain the quality of our studies. আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই, বাক্যটা দেখেন খুব সহজ। এই বাক্যের সাবজেক্ট কি? ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। তাহলে এখানে আমি, এই ইন ফিউচার দেখেন, এখানে নিচে ইন ফিউচার প্রথমে দিয়েছে, এটা আমি শেষে দিব। তাহলে আমি একজন ডাক্তার হতে চাই, কি হবে? আই মানে আমি, হ্যাঁ, ইয়েস, আই ওয়ান্ট টু বিকাম, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, অথবা বিকাম দিলে হয়, বি মানেও হওয়া, বিকাম মানেও হওয়া। আই ওয়ান্ট টু বি এ ডক্টর, অথবা আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর। আর শেষে এইটুক জোড়াই দিতে হবে যে ভবিষ্যতে, এইটুকে শেষে কি দিতে হবে? ইন ফিউচার। আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর ইন ফিউচার। ইন ফিউচারটা আপনি প্রথমে দিলেও হবে, শেষে দিলেও হবে। সবাই কি ক্লাসে বুঝতে পারতেছেন? প্লিজ একটু কথা বলবেন, নুরি, হাসনা আপা, সবাইকে দেখেন, মিতা আপা যেমন কথা বলছে, এইভাবে পার্টিসিপেট করতে হবে। আমার সঙ্গে যত বেশি ইন্টারেক্টেড থাকবেন, যত বেশি কানেক্টেড থাকবেন, ততই কিন্তু লাভ আপনার, আমার থেকে লাভ আপনার হবে। আমি তো বলি যে যখনই আপনারা ফ্রি থাকবেন আমাকে নক করবেন, আমাকে একটু বিরক্ত করবেন। এই বিরক্তটা কিন্তু বিরক্ত না, এটা আপনার জন্য মঙ্গলজনক হবে। হ্যাঁ বলেন, কি বলছেন? স্যার কোন সময় স্যার পিছন থেকে বাক্যটা সামনে আনবো? যেমন উনি বলেছিলেন স্যার আপনি, হ্যাঁ, আমি এইটা একটু আমাদের বলি। পড়াশোনা ভালো রাখতে অনেক নিয়ম মেনে হ্যাঁ বলেন। এটা। সরি স্যার, আমাকে একটু লিফট করতে হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, হ্যাঁ ধন্যবাদ, আপনি অনুমতি নিয়েছেন, অনেক খুশি আমি। সমস্যা নেই, আপনি যান, হ্যাঁ। ইমার আমি পরবর্তীতে এটা পড়ে নেবো স্যার। অবশ্যই অবশ্যই, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি এটা দিয়ে দিব, হ্যাঁ। আমি আজকেই দিয়ে দিব আপনাকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ইউ ক্যান লিভ নাও, ওকে। দেখেন এখানে আমাদের একজন নুরি প্রশ্ন করেছেন যে স্যার এটা কখন শেষের দিক থেকে করব, কখন প্রথমের দিক থেকে করব। খুব ভালো একটা প্রশ্ন। আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। তো দেখেন এখানে কি এভাবে কখনো করা যায়? এই আমাদের পড়াশোনার মান ভালো রাখতে, এই বাক্যটা যদি আমি প্রথমে ট্রান্সলেট করি, তাহলে দেখেন তো কেমন শোনা যায়। এই যে বাক্যটা কোথায় ছিল জানো? আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। মেনি রুলস আর ফলোড টু মেইনটেইন দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ। আমি যদি প্রথমেই কোনো ইনফিনিটিভ ব্যবহার করি, আমাদের পড়াশোনার মান ভালো রাখতে, তাহলে কি এরপরে আরো কিছু শুনতে ইচ্ছা করে না? যে আমাদের পড়াশোনার মান ভালো রাখতে, তাহলে এইটা না করে আমরা প্রথমে কি করেছি? অনেক নিয়ম মেনে চলা হয়। এবং দেখেন এই যে বাক্যটা, আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। তো এই যে অনেক নিয়ম মেনে চলা হয়, এই বাক্যের এই যে অংশটুকু কি করা হয়? অনেক নিয়ম মেনে চলা হয়, মেনি রুলস। এইটাই কিন্তু এখানে সাবজেক্টের জায়গা দখল করছে, এটাই কিন্তু এখানে সাবজেক্ট। তো সাবজেক্ট কি বলেন তো? সাবজেক্ট কি কোনো বাক্যে প্রথমে বসে না শেষে বসে? আমার মনে হয় প্রথমে বসে। তাই যদি হয়, তাহলে এই অংশটুকু সবসময় আপনাকে আগে করতে হবে। অর্থাৎ সহজ কথা হচ্ছে, আপনি বাক্যটা পড়ে যদি বুঝতে পারেন যে বাক্যের এই অংশটুকুতে সাবজেক্ট আছে, বা এইটুকু আমাকে প্রথমে দিতে হবে। কোনো মানুষের মাথা কি উপরের দিক থাকে না নিচের দিক থাকে? আমাদের মাথা উপরে থাকে না? তো এখানেও কিন্তু এই সাবজেক্টের ব্যবহারটা প্রথমে করতে হবে। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। অর্থাৎ আপনাকে সাবজেক্ট, যেমন আই ইট রাইস, এই যে বাক্যটা একটু আগে যেন একটা কি বাক্য লিখেছিলাম, হি রাইটস এ লেটার। আচ্ছা এখানে যদি আমি এইভাবে লিখতাম, এ লেটার রাইটস হি, এ লেটার রাইটস হি, এটা কি কোনো বাক্য হতো? হতো না। কেন হতো না? কারণ সাবজেক্ট কিন্তু ওই বাক্যের শেষে চলে গেল। কিন্তু আমার গ্রামারের রুল বলছে সাবজেক্ট বাক্যের প্রথমে আসবে। মিতা আপা ভালোভাবে খেয়াল করেন কথাগুলো। অর্থাৎ আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। তো এই বাক্যের মাঝি কে, হাল ধরবে কে? এই বাক্যের এই যে এইভাবে যদি বলি, আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়, এখন এটা যদি বলতাম যে আমাদের পড়াশোনার মান ভালো রাখতে,
তো কি আমাদের পড়াশোনার মান ভালো রাখতে কি আরো কিছু শুনতে ইচ্ছা করে না? কি করতে হয়? অনেক নিয়ম মেনে চলতে হয়। তো অনেক নিয়ম মেনে চলতে হয়, এইটাই কিন্তু এই বাক্যের মাথা, এইটাই কিন্তু এখানে সাবজেক্ট। আর সাবজেক্ট সর্বদা প্রথমে বসে। অর্থাৎ মেনি রুলস আর ফলোড, অনেক নিয়ম মেনে চলা হয় কখন? টু মেইনটেইন দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ, বা মেনি রুলস আর ফলোড টু মেইনটেইন দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ। বুঝতে পেরেছেন? অর্থাৎ এখানে যদি বলা হয় যে, হ্যাঁ হ্যাঁ ফলোড, এই যে বলেছি ফলোড, অবশ্যই এই প্রশ্নগুলো করবেন। দেখেন মেনি রুলস আর ফলোড, মেনি রুলস আর ফলোড, এই পর্যন্ত দেখেন অনেক নিয়ম মেনে চলা হয় বা অনেক নিয়ম মেনে চলতে হয়। এখানে কারা করে নিয়মগুলো? শোনেন ভালোভাবে, নিয়মগুলো কারা মেনে চলে? এখানে কিন্তু তাদের নামটা লেখা নেই। আর যেখানে সাবজেক্টের নাম অর্থাৎ কাজটি কে করে এমন কিছু না লেখা থাকে, যদি বলা হয় জমিটি বিক্রয় করা হবে, দ্য ল্যান্ড উইল বি সোল্ড, এখানে সোল্ড দিলেন কেন? সেল থেকে, সেলের ভিতরই কিন্তু সোল্ড। প্যাসিভ ভয়েস করতে গেলে, প্যাসিভ মুডে সবসময় কিন্তু ভার্বের ভি থ্রি ফর্ম কাজে লাগে। এই জন্য বলছিলাম প্রচুর পরিমাণ ওইগুলো মুখস্থ করবেন। ভার্বের ভি থ্রি ফর্ম যে যত বেশি মুখস্থ করবেন, তার কিন্তু তত বেশি ইংরেজি শেখার জায়গাটা আরো বেশি প্রসারিত হবে। দেখেন মেনি রুলস আর ফলোড, এই যে আর ফলোড, অনুসরণ করা হয়। যদি বলা হয় খাবারটি খাওয়া হয়, দা ফুড ইজ ইটেন, তারপরে কাজটি করা হয়, দা ওয়ার্ক ইজ ডান। কাদের দ্বারা এটা কিন্তু এখানে বলা হয়নি, শুধু বলা হচ্ছে কাজটি করা হয়। তো এটা প্যাসিভ মুডে করতে হবে, এবং প্যাসিভ মানেই কিন্তু ভার্বের ভিতরি ফলো, FOLLOW, এই ফলোটা হচ্ছে V1, আর V2 এবং V3 হচ্ছে ফলোড। তাই বলা হচ্ছে মেনি রুলস আর ফলোড, অনেক নিয়ম কানুন অনুসরণ করা হয়, অনেক নিয়ম কানুন অনুসরণ করা হয়। কেন করা হয়? টু মেইনটেইন দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ, আমাদের পড়াশোনার মান ভালো রাখতে। অর্থাৎ প্যাসিভ মুড হলে সেটাকে এই যে অনুসরণ করা হয়, খাওয়া হয়, তাকে বইটি দেওয়া হয়, তাকে সাহায্য করা হয়, এই ধরনের বাক্যগুলো কিন্তু এখানে সাবজেক্ট নেই। কারা করে? কিন্তু এখানে কেউ না কেউ তো একজন করে, তাদের নামটা এখানে উজ্জ্ব থাকবে। এই জন্য মেনি রুলস আর ফলোড। বিরিয়ানি ইজ ইটেন, বিরিয়ানি খাওয়া হয়, তাকে সাহায্য করা হয়, হি ইজ হেল্পড, এই জমিটি বিক্রয় করা হবে, দিস হাউস উইল বি সোল্ড, এখানে এই সেলের V2 সোল্ড ব্যবহার করতে হবে, যেহেতু এটা প্যাসিভ মুড। তো দেখেন এই যে কথাগুলো আজকে বুঝালাম, এইগুলো আপনারা আরো একটু সুন্দর করে দেখবেন। এই শিটগুলো এখান থেকে, যে সেন্টেন্স ট্রান্সলেশন, এখান থেকে আমি ভেবেছিলাম আজকে একটু করাবো, কিন্তু এখন আরেকটা ব্যাধ রয়েছে, এই জন্য আজকে নিতে পারছি না। এগুলো আপনারা নিজ দায়িত্বে একটু করবেন। দেখি আগামী ক্লাসে কে কে করে রাখেন, আমি বুঝবো যে তার আগ্রহটা অনেক বেশি। রনি ডাক্তার হবে, তোমরা এখন লিখবে, 1 ঘন্টা সময় লাগবে, আমি শিক্ষক হইব, আমি আগামীকাল খুলনা যাব। দেখেন এই বাক্যগুলো খুবই সহজ, এবং প্রত্যেকটা বাক্য সব টেন্সের ভিতরে থেকে দিয়েছি। এইগুলো আমি আবারও এখন দিয়ে দিব, আপনারা এইগুলো একটু দেখবেন। এগুলো একটু দেখেন, চেষ্টা করেন, দেখবেন একটা জিনিস। এই বলে দেই, হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি। এই যে ডে ডে ফোরটা একটু করবেন, সেন্টেন্স ট্রান্সলেশন ডে 4, শুধু এইটা করবেন, আর কিছু করা লাগবে না। সেন্টেন্স ট্রান্সলেশন ডে 4, শুধু এটা করবেন, ঠিক আছে? এবং এটা করে রাখবেন, মানে একটু মনে মনে ভেবে রাখবেন, আমার সামনে বললেও হবে, লিখে রাখলেও হবে, আমাকে কল রেকর্ড করে পাঠালেও হবে। এগুলো লিখলে কি হবে, আপনার কথা বলতে গেলে, দেখেন একটা কথা বলে শেষ করি, আমরা বাঙালি মানুষ, আপনাকে হঠাৎ করে, আপনি একদিন একটা খুব ভালো সিস্টেম বলেছিলেন, কি জানি, যে এই প্রেজেন্টেশন নাকি লেখার ব্যাপারে, তো আপনার ব্রেনে অনেক ইউনিক আইডিয়া আছে।